বামপন্থী সংগঠন করতে গিয়ে যেরকম অনেক মানুষ আমাদের সাথে রাজনৈতিক মিটিং মিছিলে থাকেন, আর পাঁচটা রাজনৈতিক কর্মসূচিতে থাকেন, তার বাইরেও এরকম আরো অনেক মানুষ আছেন যারা হয়তো সরাসরি কোনো মিটিং মিছিলে আমাদের সঙ্গে থাকেন না, কিন্তু কোনো সামাজিক কাজ, বামপন্থীরা যখনই সেই সামাজিক কাজ করেন তখনই এই মানুষদেরকে আমরা আমাদের পাশে পাই। এরকমও অনেক মানুষ আছেন যারা হয়তো আমাদের সমর্থক হয়তো নন আর পাঁচটা প্রশ্নে, তারাও এই ধরনের সামাজিক কাজে আমাদের পাশে থেকেছেন। এটা আমাদের চিরকালের অভিজ্ঞতা। অভয়দা বলার সময় বলছিল করোনার কথা, লকডাউনের সময় আমাদের কাজের কথা, রেড ভলেন্টিয়ার হিসেবে গোটা বাংলায় সে সময় বামপন্থীরা কিভাবে কাজ করেছে আপনারা জানেন। সেই সময় কাজ করতে গিয়ে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল বহু জায়গাতে। এরকম একজন মানুষের কথা সেই সময় আমি লিখেও ছিলাম। বহু জায়গাতে এই অভিজ্ঞতা হয়েছে। একদিন সন্ধ্যাবেলা কসবার পার্টি অফিসে বসে আছে, আমি আপনাদের একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, এটা খালি একটা জায়গার উদাহরণ না, গোটা বাংলাতে এরকম হয়েছিল। পার্টি অফিসে বসে আছি, এক বয়স্ক ভদ্রলোক আমাদের পাড়া, ছোটবেলা থেকে তাকে দেখছি। তিনি দেখি পার্টি অফিসের গেটে এসে দরজায় এসে ডাকছেন, বাইরে ডাকছেন। এবার ছোটবেলা থেকে জেনে এসেছি উনি একজন তীব্র সিপিএম বিরোধী মানুষ। তীব্র মানে আমরা ছোটবেলা থেকে চিরকাল দেখে এসেছি, যখন আমরা তখনও সেই অর্থে পার্টি করা শুরু করিনি, ওই পাড়ার চায়ের দোকানে দেখতাম মানে বামপন্থী যারা রয়েছে তাদের সাথে ওনার তীব্র তর্কাতর্কি, মানে সেই জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধরা থেকে শুরু করে এমন কেউ নেই যাকে উনি গালাগাল দিতে সমালোচনা করতে জীবনে বাকি রাখতেন। এবং মানে ওনার মতো মানে যাকে বলে আইসাই সাপমার অ্যান্টি সিপিএম লোক খুব কম দেখেছি আমি আমার জীবনে। তো তিনি বাইরে এসে ডাকছেন, ভেবেছি কি ব্যাপার, কোনো গল্প, কিন্তু যাই হোক পাড়ার মধ্যে কাকু বলি তাকে, ছোটবেলা থেকে তার সাথে পরিচয়। তো এমনি খুব ভদ্রলোক, এমনি ভালো মানুষ, কিন্তু সিপিএম এর নাম শুনলেই তেলে বেগুনে চলে উঠতেন। তো বাইরে গেছি, বলছি হ্যাঁ বলুন। তখন পকেট থেকে 2000 টাকা, 4টে 500 টাকার নোট আমার এখনো মনে আছে, হাতে দিয়ে বললেন তোরা যে ক্যান্টিনটা চালাচ্ছিস এটা নেই এখানে। তো আমি খুব অবাকই হলাম, সত্যি ভালো লাগলো, অবাকও হলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাদের ক্যান্টিনের জন্য, আমাদের পার্টির পক্ষ থেকে শ্রমজীবী ক্যান্টিন চলছে, এখানে টাকা দিচ্ছ, তুমি আমাদেরকে তো দুচোখে সহ্য করতে পারো না? তখন বলছে দেখ চারদিকে এত লোক, এই অবস্থা, লোকের চাকরি বাকরি নেই, কাজকর্ম নেই, বাড়িতে বসে খাচ্ছি। আর উনি সরকারি চাকরি করতেন, তখন পেনশন পান, ততদিন রিটায়ার করে গেছিলেন। বাড়িতে বসে পেনশনের টাকা খাচ্ছি আর এত লোক খেতে পাচ্ছে না, অসুস্থ, খারাপ লাগছে দেখে, নিজের অপরাধ বোধ হচ্ছে, মনে হচ্ছে কিছু করা দরকার। তো বুঝতেই পারছি তৃণমূলকেও টাকা দিতে পারতাম, কিন্তু ওদের হাতে টাকা দিলে সে টাকা তো কোথায় যাবে, কে খাবে কেউ জানে না। তোদেরকে টাকা দিচ্ছি মানে অন্ততপক্ষে টাকাটা সত্যি সত্যি মানুষগুলোর কাজে লাগবে। আপনারা জানেন এটা আমাদের কোনো অহংকার নয়, কিন্তু এটা আমাদের গর্ব। আর পাঁচটা রাজনৈতিক প্রশ্নে যে মানুষ আমাদেরকে সমর্থন করেন না, সেই মানুষও জানেন যে সিপিআইএম আর যাই হোক না কেন, বামপন্থীরা যাই হোক না কেন, এরা চোর নয়। এদের দুটো ব্যাপার আমার সাথে মিলতে পারে, দুটো ব্যাপার না মিলতে পারে, কিন্তু যখন প্রশ্ন আসে সৎভাবে মানুষের পাশে থাকার, সেখানে বামপন্থীদেরকে ভরসা করা যায়। আমরা যে কাজটা করেছি দেখুন, আমরা কোনো দয়া করিনি। এই গোটা আজ থেকে 5 বছর আগে বিধানসভার ভোট হয়েছে, আমরা একটা আসন পাইনি পশ্চিমবাংলার বিধানসভায়। আমার মনে আছে গত বছর 2রা মে ভোটের রেজাল্ট বেরোচ্ছিল, সেই সময় গোটা বাংলায় তখন তৃণমূল আবির খেলছে, তৃণমূল ভোটে জিতেছে, খেলা হবে বলে নাচ গান হচ্ছে, আবির খেলা হচ্ছে, আর বিজেপির পার্টি অফিসগুলোতে বসে তখন মুসলেখা লেখা হচ্ছে। আমাদের সেই দৃশ্যও মনে আছে। বাঁকুড়ায় তো তাও বিজেপি কিছু আসন জিতেছিল, কিন্তু বাংলার বেশিরভাগ জায়গায়, এমনকি যেখানে বিজেপি জিতেছে সেই সব জায়গাতেও মুসলেখা লেখা হচ্ছে যে গতকাল অব্দি অনেক বড় বড় কথা বলেছে তৃণমূলের নামে, এবার তৃণমূল পিঠের চামড়া গোটাবে, আগে থেকে মুসলেখা দিয়ে জমা দিয়ে ওদের কাছে যে ভাই যা বলেছি ভুল করে ফেলেছি, নে আমাদেরকেও তৃণমূলে নিয়ে নে, তোদের দলে আছি, তোদের পায়ে ধরছি। যখন এই দৃশ্য চলছে সেই সময় দেখছি টিভিতে কিছু বিশেষজ্ঞ বসে আলোচনা করছে যে এই যে সিপিআইএম শূন্য হয়ে গেল, বামফ্রন্ট শূন্য হয়ে গেল, এবার গোটা রাজ্যে সিপিআইএম এর সব পার্টি অফিসে তালা পড়ে যাবে, আর রাজ্যে সিপিএম এর কোনো পার্টি অফিস খুলবে না। ওনারা একথা ঠিকই বলেছিলেন। সত্যি সত্যি 2021 সালের 2রা মে গোটা রাজ্যে আমাদের প্রতিটা পার্টি অফিসের দরজায় তালা ঝুলছিল, কেননা ওই সময়ও আমাদের পার্টির একজন কর্মীও পার্টি অফিসে বসে পায়ের ওপর পাতুলে টিভি দেখছিল না। ভোটে হেরে যাওয়ার দুঃখ বুকে নিয়ে আমাদের কর্মীরা কাঁধে অক্সিজেনের সিলিন্ডার, হাতে খাবারের প্যাকেট নিয়ে লোকের বাড়ি বাড়ি ছুটছিল, রেড ভলেন্টিয়াররা কোভিড আক্রান্ত মানুষের বাড়ি বাড়ি ছুটছিল। এবং এইটা করে আমরা কোনো দয়া করিনি, এইটা করবো বলেই আমরা কমিউনিস্ট হয়েছি। কমরেড সরোজ মুখার্জি বলতেন আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও মানুষের পাশে আছি, আমরা হারলেও মানুষের পাশে আছি, মানুষের পাশে আমরা থেকেছি। কিন্তু যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, আমাদের যে গুরুজনেরা আছেন আমাদের কথা শুনছেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা এত বছর ভারতের রাজনীতি দেখছেন, আপনারা সমস্ত রাজনৈতিক দলকে হাড়ে হাড়ে চেনেন, আমাদের ভালো কি আপনারা তাও জানেন, আমাদের খারাপ দোষ ত্রুটি দুর্বলতা কি তাও আপনারা জানেন। আপনারা বলুন তো, আমাদের জায়গায় যদি দ্বিতীয় কোন রাজনৈতিক দল থাকতো, লোকসভায় হেরে গিয়ে বিধানসভায় একটা আসন না পেয়ে যদি দেখতো যে এই করোনা লকডাউন এইভাবে লোক মরছে, চিকিৎসা পাচ্ছে না, কাজকর্ম নেই, খাবার দাবার নেই, হাসপাতালে বেড নেই, এই অবস্থায় তারা কি করতেন? অন্য যে কোনো রাজনৈতিক দল থাকলে পায়ের ওপর পাতুলে মজা দেখতো যে লোকে আমাদেরকে হারিয়েছে, আমাদেরকে ভোট দেয়নি,
যাদেরকে জিতিয়েছে আবার তারা বুঝুক, আমাদের কি আছে। লোকে আরো ভালো করে হয়রানি হোক, লোকের আরো ভালো করে মানুষ বিপদে পড়ুক, বিপদে পড়ে এই দলগুলোকে মানুষ রিজেক্ট করবে, এদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে, করে আবার আমাদেরকে সমর্থন করবে। পায়ের ওপর পা তুলে ওই তামাশা দেখতো, কিন্তু ওই তামাশা দেখবো বলে আমরা কমিউনিস্ট পার্টি করি না। আমরা মানুষের কাছে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে আমরা আগামী দিনে থাকবো। কিন্তু বলুন তো, যেমন আজকে তৃণমূলের সরকার, আমরা বিরোধী ছিলাম গত 5 বছর কি তার আগের 10 বছর, এরকম তো আমাদের রাজ্যে 34 বছর আমরাও সরকার চালিয়েছি। তখনও তো বিরোধী দল ছিল, তখনও তো তৃণমূল কংগ্রেস ছিল, তার আগে কংগ্রেস ছিল, বিজেপি ছিল, কম বেশি ক্ষমতা ছিল তাদের। বাঁকুড়ায় তো বিজেপি, যখন গোটা পশ্চিমবাংলায় বিজেপির সেই অর্থে কোনো ভোট ছিল না, তখনও বাঁকুড়ার বিভিন্ন এলাকায় বিজেপি 5%, 7%, 10-11% ভোট পেত। এরকম বহু জায়গা রয়েছে বাঁকুড়ার মধ্যে, তারা বিরোধী দল ছিল। আপনারা গত 15 বছরে বিরোধী হিসেবে আমাদের বামপন্থীদেরকেও দেখেছেন। এমন একটা রোববার যায়নি গত 15 বছরে, যে রোববার কিনা গোটা পশ্চিমবাংলার অন্তত পক্ষে 50টা জায়গায় বামপন্থীরা রক্তদান শিবির না করেছে। এমন একটা রোববার যায়নি, এমন একটা হাসপাতাল নেই, এমন একটা ব্লাড ব্যাংক নেই যেখানে যদি কারো রক্তের দরকার হয়, যেখানে বামপন্থী মানুষ ঝাঁপিয়ে পড়ে রক্ত না দিয়েছে। ছাড়া আমি কোভিডের কথা বললাম, বাকি যা বললাম সামাজিক কাজ আমরা যা করার চেষ্টা করেছি আমরা। কিন্তু বলুন তো, যখন আমাদের সরকার ছিল তখন যারা বিরোধী ছিল, তখন হয়তো কোভিড হয়নি, লকডাউন হয়নি, করোনা হয়নি, তখনও বন্যা হতো, তখনও আরো কখনো পাহাড়ে ধস নামতো, উত্তরবাংলায় রাস্তা বন্ধ হয়ে পড়ে থাকতো 2 মাস 2.5 মাস, একটা এলাকা বিচ্ছিন্ন হয়ে গেল বাকি বাংলা থেকে। এই ঘটনা ঘটেছে, বহু দুর্যোগ হয়েছে, বহু বিপর্যয় হয়েছে। কল্পনা করতে পারতেন কখনো রাস্তায় রাজ্যে বামফ্রন্ট সরকার কোনো একটা দুর্যোগ হয়েছে, কোথাও একটা ধস নেমেছে, কোথাও একটা বন্যা হয়েছে, আর তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা সে বন্যা ছাড়ে কাজ করছে, হাতে রিলিফের খাবার নিয়ে ছুটছে? কল্পনা করতে পারতেন? নিজের গভর্নমেন্টের সময় বন্যা হলে চাল চুরি করে, ওরা আবার আমাদের গভর্নমেন্টের সময় রিলিফের কাজ কি করবে? ওদের চরিত্র আপনারা দেখেছেন, আর আমাদেরকে আপনারা দেখেছেন। মাঝে মধ্যে ভাবি, যদি ধরুন মনে করুন এই যে কুইজ হয় না, কুইজের প্রোগ্রাম হয়, প্রশ্ন করা হয়, উত্তর চাওয়া হয় স্কুলের ছেলে মেয়েদের কাছে। ধরুন কোনো ছেলে মেয়ে মনে করুন, ধরুন জীবন বিজ্ঞানের ছাত্র, তাকে ধরুন জিজ্ঞেস করা হলো, কুইজে প্রশ্ন করা হলো যে বলো তো বাবা জল জমলে কি হয়? সে কি বলবে? বলবে জল জমলে জমা জলে মশা জন্মায়, মশা কামড়ালে ম্যালেরিয়া হয়। যদি কোনো ভৌত বিজ্ঞানের ছাত্র, ফিজিক্সের কোনো ছাত্রকে জিজ্ঞেস করা হয় জল জমে গেলে কি হয় বলো তো, সে আবার অন্যভাবে বলবে, বলে জল জমে গেলে জলটা জমে বরফ হয়ে যায়। আর যদি কোনো মামাটি মানুষের ছাত্রকে, তৃণমূলের কাউকে জিজ্ঞেস করা হয় যে বলো তো বাবা জল জমলে কি হয়, সে বলবে জল জমলে বন্যা হয়, বন্যা হলে রিলিফে চালের বস্তা, ত্রাণের ত্রিপল আসে, ওগুলোকে বেঁচে দিয়ে ভালো ইনকাম হয়। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কথাটা হচ্ছে যে এরা এইরকম ভাবে 15টা বছর আমাদের রাজ্যকে কিভাবে লুটে পুটে খেয়েছে আপনারা জানেন। আর কতদিন লুটে পুটে খাবে? আর কতদিন ওদেরকে এই সুযোগ দেওয়া হবে? আর কতদিন এই জিনিস আমাদেরকে দেখতে হবে? আমি এখানে বসে আমরা কখনো কোনো ব্যক্তিকে এরকম ভাবে আলোচনা করি না। আমি আপনাদের সামনে বলার জন্য বলছি, দেবলীনাথ আমাদের পার্টির সেক্রেটারি, আমাদের এই জেলার আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে অন্যতম, মন্ত্রী ছিলেন বামফ্রন্টের মন্ত্রিসভায়। এখানে কালকে দেবলীনাথের আমাদের কলকাতায় মিটিং এ যাওয়ার কথা, এখন কথা হচ্ছিল, জিজ্ঞেস করলাম আপনি কিভাবে যাবেন কালকে কলকাতায়? বললেন যে আমি তো ভোরের বাসে যাই কলকাতায়। মন্ত্রী ছিলেন রাজ্যের, কালকে বাসে করে কলকাতা যাবেন। আর এগুলো একটা যুব নেতাগুলোকে, ব্লক নেতাগুলোকে দেখুন, জীবনে ক্লাস 5 পাস করেনি। তৃণমূলের আজকে যুব নেতা হবে, 3 বছরের মধ্যে স্করপিও গাড়ি কিনে নেবে, বাড়ির বাজার করতে যাবে ইনোভা গাড়ি ছাড়া, স্করপিও গাড়ি ছাড়া বাড়ির বাজার করতে যাওয়ার সময় মাটিতে পা পড়বে না এদের। এই চোর চিটিংবাজ গুলোকে দেখলে রাগ হয় না বলুন তো? এই চোর চিটিংবাজ গুলোকে দেখলে হাট জ্বালা করে না বলুন তো? মানুষ মাথার ঘাম পায়ে ফেলে করে কমবে খাবে, খেয়ে তাদের দিন ফুরবে, নুন আনতে পান্তা ফুরবে বাড়িতে। আর কতগুলো চোর চিটিংবাজ খালি তৃণমূল করে বলে এমন ইনকাম করবে, আজ বাদে কাল এরা থাকবে না, তো এদের 7 পুরুষ পায়ের ওপর পা তুলে বসে বসে খাবে, এমন টাকা এরা চুরি করে যাচ্ছে। কতদিন সহ্য করা হবে এইগুলো? দেখুন, এদেরকে নিয়ে, এই চুরিগুলোকে নিয়ে গালাগাল দিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই। এই গালাগালকে চুরি করার বন্ধ করার থাকলে বহু আগে এরা চুরি করা বন্ধ করে দিত, কিন্তু ওরা ওসবের ধার ধারে না। এদের গালাগাল যতই দিন না কেন, গালাগালকে জীবনে চুরি করা বন্ধ করবে না এরা। এগুলোকে দেখিয়ে মাঝে মধ্যে ভাবি, গালাগাল খেয়ে কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, তৃণমূল কোনোদিন ঘুষ খাওয়া বন্ধ করবে না। এদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরও সময় নষ্ট, অন্যেরও সময় নষ্ট। তাই এদেরকে গালাগাল দিয়ে, বিজেপি সাম্প্রদায়িকতা নিয়ে, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করাকে সমালোচনা করে ঘন্টা পর ঘন্টা বলে যাওয়া যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে রাত হয়ে যাবে, তবু ওদের চুরির তালিকা শেষ হবে না, বিজেপির দাঙ্গার তালিকা শেষ হবে না। ওইগুলো বলে সময় নষ্ট করা, নিজেরও সময় নষ্ট করা, অন্যেরও সময় নষ্ট করা। সেই সব কথার মধ্যে না গিয়ে আমি আপনাদেরকে কতগুলো কথা বলছি। দেখুন, এই বাঁকুড়া জেলা আমাদের রাজ্যের বামপন্থী আন্দোলনের একটা অন্যতম দুর্গ বলে পরিচিত ছিল। আজকে গত 15 বছরে 2011 সালের পর থেকে বাংলার জায়গায় সর্বনাশ হয়েছে। চাকরি বিক্রি থেকে শুরু করে হাসপাতালে
জাল ওষুধের কারবার থেকে শুরু করে খুন, সন্ত্রাস, পঞ্চায়েত দখল, যা যা দেখছি আমরা 2011-এর পর থেকে, এগুলো 2001 সাল থেকে আমাদের রাজ্যে শুরু হয়ে যেত। 2001 সালে তৃণমূল ভেবেছিল ক্ষমতা দখল করে নেবে। সেই 2001 সালে পশ্চিমবাংলাকে রক্ষা করেছিল এই বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া এই জেলাগুলো। এই জেলাগুলোর জন্য বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ার মানুষ যে রকম ভাবে তৃণমূলকে 2001 সালে ঠেকিয়ে দিয়েছিল, তার জন্য এই রাজ্যে সর্বনাশ 10টা বছর আটকে ছিল। 2011 এসে আমরা পারিনি রাজ্যকে রক্ষা করতে, আমরা পরাজিত হয়েছি। নিশ্চয়ই আমাদেরও ভুল ছিল, দোষ ছিল, ত্রুটি ছিল, কিন্তু পরিণতি কি হয়েছে আজকে সবাই দেখছেন। আজকে বাঁকুড়ার মানুষের কাছে আমরা আবেদন করছি, নতুন করে আমরা সেই পুরনো বাঁকুড়াকে ফিরে পেতে চাই, নতুন করে আমরা বাঁকুড়ার সেই পুরনো চেহারা দেখতে চাই। বাঁকুড়া যদি আগের চেহারায় ফিরে যায়, মেদিনীপুর থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে এই জেলাগুলোকে যদি আমরা আগের চেহারায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাকে আমরা আবার আগের জায়গায় নিয়ে যেতে পারবো, বাংলাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কতগুলো কাজ আমরা করতে চাই পশ্চিমবাংলায়। এখন দেখবেন মিডিয়াতে খবর দেখানো হচ্ছে বামপন্থীরা শূন্যর গেরো কাটাতে চায়, 5 জন এমএলএ পাঠাতে চায়, 10 জন এমএলএ বিধানসভায় পাঠাতে চায়। আপনাদেরকে পরিষ্কার বলছি, লড়াই অত্যন্ত কঠিন, আমরা জানি। একটাও আসন নেই এই সময়। এখান থেকে যদি বলি 200টা আসন পেয়ে কালকে গভর্নমেন্ট তৈরি করে ফেলবো, আমরা সেই মনের জোরে কথাটা বলতে পারি, কিন্তু অনেকে বিশ্বাস করবেন, অনেকে বিশ্বাস করবেন না। তাই সেই সমস্ত ভবিষ্যৎবাণীর মধ্যে যাচ্ছি না। আমরা কটা আসন পাবো, কটা আসন পাবো না, তা আমরা ঠিক করবো না, তা আপনারা ঠিক করবেন, সাধারণ মানুষ ঠিক করবেন। কিন্তু একটা কথা বলছি, আমাদের সিপিআইএম এর লক্ষ্য, আমাদের বামপন্থীদের লক্ষ্য কোন শূন্যর গেরো কাটানো নয়। আমাদের লক্ষ্য এমন সংখ্যক বিধায়ককে জিতিয়ে বিধানসভায় নিয়ে যেতে হবে যাতে সামনের 5 বছর পশ্চিমবাংলার রাজনীতি বামপন্থীদেরকে বাদ দিয়ে চলতে না পারে। এমন সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বাংলার বিধানসভায় যেতে চাই। আর সেই বিধায়কদের একজন বিধায়ক যেন হয় অভয় মুখার্জি বাঁকুড়া থেকে। আপনাদের সবার কাছে সেই আবেদন করছি। আমরা কতগুলো কাজ আমরা বিধানসভায় গিয়ে করতে চাই, কতগুলো কথা আমরা বলতে চাই, কতগুলো লড়াই আমরা লড়তে চাই। আমাদের প্রথম কথা, আপনারা জানেন 2019 সালে আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে হবে। যার সেই রায় পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে, যার সেই রায় পছন্দ হয়নি তিনিও মেনে নিয়েছেন। অযোধ্যায় মন্দিরের কাজ শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মন্দির উদ্বোধন হয়ে গেছে, সব হয়ে গেছে। কিভাবে মন্দির হয়েছে তাও আপনারা দেখেছেন। করোনা, লকডাউন, মানুষ খেতে পাচ্ছে না, সেই অবস্থায় 2020 সালের মে মাসে মন্দির উদ্বোধন হলো। তখন থেকে প্রথম লকডাউন করোনা, সেই সময় তখন থেকে ক্যালেন্ডারের পাতা ধরে হিসেব করা আছে যে এই মন্দির উদ্বোধন করে দিলাম, এই 4 বছর মন্দিরের কাজ হবে, ঠিক 24-এর লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন করব, তারপর মন্দির দেখিয়ে জয় শ্রীরাম বলে লোকসভা ভোট করব। একদম ক্যালেন্ডারের পাতা মেনে 2024-এর জানুয়ারি মাসে এসে মন্দির উদ্বোধন হলো। আপনারা দেখলেন এই বাঁকুড়া ছেয়ে গেছিল সেই হোর্ডিং এ, পোস্টারে, গোটা দেশ জুড়ে পোস্টার। কি না, 500 বছর পরে মোদিজির হাত ধরে প্রভু রামচন্দ্র আবার নিজের বাড়িতে ফিরে এসেছেন, অযোধ্যায় ফিরে এসেছেন। দেখি সে বড় বড় কাট আউট হোর্ডিং করেছে, সে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ছবি ঘুরছে যে অযোধ্যায় সামনে রামের মন্দির, আর সামনে এত বড় একটা নরেন্দ্র মোদী, পাশে ইউটিউবের রামচন্দ্র। বাবা যেরকম ভাবে ছেলেকে হাত ধরে স্কুলে নিয়ে যায়, সেরকম ভাবে মোদী রামকে হাত ধরে মন্দিরে ছাড়তে যাচ্ছে। চলো বাবা তোমায় মন্দিরে রেখে আসি। 500 বছর পরে প্রভু রামচন্দ্র মোদীজির হাত ধরে আবার অযোধ্যায় ফিরে এসেছেন। আর প্রভু রামচন্দ্র হয়েছেন মোদীর ওপর আর এক কাঠি। 500 বছর পরে অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করলেন প্রভু রামচন্দ্র, কি না, লোকসভা ভোটে মোদীকেই লাথি মেরে অযোধ্যা থেকে বার করে দিলেন। কিন্তু যে কারণে কথাটা বলছি আপনাদের, আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে, আমাদের দেশে সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম মজুরির আইন করতে হবে। এদের মেজরিটি ছিল লোকসভায়, আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির মেজরিটি বিধানসভায়। চাইলে পারতো না এরা এই আইন করতে, এরা করলো না। আমরা বলছি এই কাজ আমরা বাংলার বিধানসভায় করতে চাই। বামপন্থী বিধায়করা যদি বাংলার বিধানসভায় মাথা উঁচু করে যায়, অভয় মুখার্জিরা যদি বাংলার বিধানসভায় যায়, বিধানসভার ভেতর আমাদের বামপন্থীদের প্রথম লড়াই হবে সম কাজে সম মজুরির আইন করে সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে পশ্চিমবাংলায় পার্মানেন্ট করা। আজকে গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, পার্মানেন্ট চাকরি বলে আর কোনো চাকরি নেই, কার্যত সব উঠে যাচ্ছে। কি প্রাইভেট, কি গভর্নমেন্ট চাকরি। রাজ্যের সরকারের আপনি পঞ্চায়েতে দেখবেন, পরিবহনে দেখবেন, মিউনিসিপ্যালিটির চাকরি, স্কুলে প্যারা টিচার, থানায় সিভিক ভলেন্টিয়ার, কেন্দ্রের সরকারের ব্যাংকে, রেলে, পোস্ট অফিসে। আর প্রাইভেট হলে তো কথাই নেই। ছেলেমেয়েরা পড়াশোনা করছে, গ্রাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে, করে একটা মাস গেলে 12-13 হাজার টাকার কাজ পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন অবস্থা হচ্ছে। 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি, কোনো ছুটি ছাড়া নেই। শরীর খারাপ হলে বাড়িতে থাকার উপায় নেই। গোটা একটা যুব সমাজ এইভাবে কাজ করছে। আমরা বামপন্থীরা বলছি আমরা এই কন্ট্রাকচুয়াল চাকরিগুলোকে পার্মানেন্ট করার আইন করতে চাই। বাংলার বামপন্থীদের কণ্ঠস্বর বিধানসভায় পৌঁছলে পশ্চিমবাংলার কন্ট্রাকচুয়াল চাকরিগুলো পার্মানেন্ট হবে।
পশ্চিমবাংলায় যত প্রকল্প শ্রমিক রয়েছেন, যারা আইসিডিএস এ কাজ করছেন, যারা অঙ্গনবাড়িতে কাজ করছেন, যারা শহরে 100 দিনের কাজ করছেন, গ্রামাঞ্চলে 100 দিনের কাজ করছেন, যারা স্কুলে প্যারা টিচারের কাজ করছেন, শিক্ষা বন্ধু শিক্ষা সহায়কের কাজ করছেন, থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন, সমস্ত প্রকল্প শ্রমিকের মাস গেলে অন্ততপক্ষে 20,000 টাকা মাইনের আইন আমরা পশ্চিমবাংলায় আইন করতে চাই। আমাদের প্রথম লড়াই হবে পশ্চিমবাংলার বিধানসভায়। আমাদের দ্বিতীয় কথা, সরকারি স্কুলে নিয়োগ। দেখুন, এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ওদের চুরি, ওদের দুর্নীতি নিয়ে বলে যাওয়া যায়, কিন্তু এগুলো নতুন কোনো কথা নেই। ওদের চাকরি বেচা নিয়ে, চাকরি বিক্রি করা নিয়ে যা আপনারা জানেন না, আমাদের নতুন করে বলার কিছু নেই। 5 বছর ধরে অনেক বলেছি, কিন্তু এইটুকু বলছি, এইটা কখনো হতে পারে না যে ওরা বছরের পর বছর খালি চাকরি চুরি করে যাবে, চাকরি বিক্রি করে যাবে, আর আমরা বছরের পর বছর খালি তার প্রতিবাদে মিটিং মিছিল করে যাব আর আদালতে মামলা করে যাব। চাকরি চুরির বিকল্প আদালতে মামলা নয়, চাকরি চুরির বিকল্প হচ্ছে স্বচ্ছ নিয়োগ পশ্চিমবাংলায়। আর এই স্বচ্ছ নিয়োগ পশ্চিমবাংলায় আমরা বামপন্থীরা করতে পারি, আমরা কমিউনিস্ট পার্টি করতে পারি। এই বাঁকুড়া জেলা আমাদের রাজ্যকে শিক্ষামন্ত্রী দিয়েছিলেন পার্থদের, আর সেই পার্থদের দিকে তাকালে শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায়। ওই এক পার্থদেরকে দেখেছিল বাংলার মানুষ শিক্ষামন্ত্রী, আর এদের এই পার্থ চ্যাটার্জিকে দেখলো বাংলার মানুষ শিক্ষামন্ত্রী। আপনারা ঠিক করুন, বাংলার মানুষ ঠিক করুন, বাঁকুড়ার মানুষ ঠিক করুন, আগামী দিনে পশ্চিমবাংলা সরকারের শিক্ষামন্ত্রী কারা হবে? পার্থদের মতো মানুষরা শিক্ষামন্ত্রী হবেন, নাকি পার্থ চ্যাটার্জির মতো মানুষরা শিক্ষামন্ত্রী হবেন? আমরা চাই পশ্চিমবাংলার সরকারি স্কুলগুলোতে স্বচ্ছ নিয়োগ আবার ফিরে আসুক। একমাত্র আমরা বামপন্থীরা এই কাজ করতে পারি। এবং তার পাশাপাশি আমরা বলছি, 1977 সালের আগে আমাদের ম্যানিফেস্টোয় ছিল, জ্যোতিবাবু বলেছিলেন, প্রমোদ দাশগুপ্তরা বলেছিলেন যে আমরা সরকারে আসলে পশ্চিমবাংলায় ক্লাস 8 পর্যন্ত, 8 ক্লাস পর্যন্ত সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি হবে। আমরা সরকারে এসেছিলাম, ইস্তেহারে বলা হয়েছিল ক্লাস 8 অব্দি পড়াশোনা ফ্রি হবে। সরকারে আসার পরে প্রথম বছর সরকারি স্কুলে ক্লাস 8 অব্দি, তার 2 বছরের মধ্যে ক্লাস 10 পর্যন্ত, তার 1 বছরের মধ্যে ক্লাস 12 পর্যন্ত পশ্চিমবাংলা সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি হয়, যা ভারতে কেউ কোনোদিন ভাবতে পারেনি। আমাদের এর পরের লক্ষ্য, এইবার যদি আমরা আবার সেই জায়গায় যেতে পারি, 12 ক্লাস পর্যন্ত সরকারি স্কুলে ফ্রি করে গেছিল এ রাজ্যে বামফ্রন্ট সরকার। আমাদের পরের লক্ষ্য হচ্ছে, আমরা সেই দায়িত্ব পেলে পশ্চিমবাংলায় মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বিনা পয়সায় হবে। আমাদের বাংলার ছেলে মেয়েদের পা থাক মাটিতে, তাদের মাথা আকাশকে স্পর্শ করুক, তাদের পাশে থাকবে রাজ্যের বামপন্থীরা। আপনাদের সবার কাছে আবেদন করছি, যারা এর আগে আমাদেরকে সমর্থন করেননি তাদের কাছে আবেদন করছি, আপনার ঘরের ছেলে মেয়ে চোখের দিকে তাকিয়ে, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি আমাদের পাশে দাঁড়ান, যদি আপনি মনে করেন আমাদের এই দাবিটা ন্যায্য, আমাদের এই লড়াইটা ন্যায্য। আমাদের 3 নম্বর কথা, দেখুন, আমাদের লোকসভা ভোটের আগে আমরা এই কথাটা বলেছিলাম আমাদের ইস্তেহারে, আমরা কোনো আসনে জিততে পারিনি, আমরা এই কাজটা করতে পারিনি, কিন্তু আমাদের বিধানসভায় এই লক্ষ্যটা আমাদের প্রথম লক্ষ্য, যে লক্ষ্য আমরা সামনে রেখে যাচ্ছি। যেখানে যেখানে আমাদের বামপন্থী এমএলএরা জিতবেন, সিপিআইএম এর এমএলএরা জিতবেন, বাঁকুড়ায় অভয় মুখার্জি হতে পারেন, যাদবপুরে বিকাশ ভট্টাচার্য হতে পারেন, উত্তর দমদমে দীপশিতা ধর হতে পারেন, উত্তরপাড়ায় মীনাক্ষী হতে পারে, যেখানে যেখানে আমাদের বামপন্থী এমএলএরা জিতবেন, সিপিআইএম এর প্রার্থীরা জিতবেন। একজন এমএলএ 5 বছরে এমএলএ তহবিলের যা মোট টাকা তার এলাকায় কাজ করার জন্য, এই এমএলএ ল্যাড ফান্ডের মোট টাকার 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করা হবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য, বিভিন্ন স্কিমে, বিভিন্ন প্রকল্পে। প্রতিটা আমাদের প্রত্যেকজন এমএলএ যেখানে যেখানে জিতবেন এই কাজ করা হবে। মেয়েদের জন্য স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, হয়তো ক্লাস 8 পর্যন্ত কোন স্কুল আছে গার্লস স্কুল, সেটাকে ক্লাস 10, ক্লাস 12 করা। যেখানে যেখানে অঙ্গনবাড়ি সেন্টার, আইসিডিএস সেন্টারগুলো ঢুকছে সেখানে টাকা বরাদ্দ করে সেইগুলোকে শক্তিশালী করা। এবং যেখানে যেখানে আমরা জিতবো প্রতিটা ব্লকে মহিলাদের জন্য একটা করে ডেডিকেটেড স্পোর্টস একাডেমি, মেয়েদের খেলাধুলার জন্য একটা করে স্পোর্টস একাডেমি প্রত্যেকটা ব্লকে, যেখানে আমাদের সেই সুযোগ থাকবে, তৈরি করা, যাতে এই বাংলা থেকে আরো ঝুলন গোস্বামী, আরো ঋষা ঘোষ, আরো পিয়ালি বসাকের মতো ক্রীড়াবিদ, অ্যাথলিটরা তৈরি হতে পারে। মেয়েদের জন্য ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা, তৈরি করা, যেখানে হাতের কাজ, সেলাইয়ের কাজ, মোবাইল সারানোর কাজ, মেকআপ আর্টিস্টের কাজ, এই ধরনের বিভিন্ন কাজ শিখে মহিলারা স্বাবলম্বী হতে পারেন, স্বনির্ভর হতে পারেন। এবং আপনারা জানেন আরেকটা জিনিস, যা আমাদের বাংলা রাজনীতিতে কোনোদিন ছিল না, তৃণমূলের আমলে, তৃণমূলের হাত ধরে আমদানি হয়েছে, তা হচ্ছে দলবদল। এই যে বাঁকুড়ায় আমরা দাঁড়িয়ে আছি, বামফ্রন্ট সরকারের সময় বছরের পর বছর এই বাঁকুড়া মিউনিসিপ্যালিটি চালিয়েছে, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, বছরের পর বছর। কোনোদিন যদি কংগ্রেস আর তৃণমূলের কোনো, সেই সময় এমএলএ ছিলেন, এখন কেউ থেকে থাকেন, যদি আমাদের কথা শুনেন, তখন কাউন্সিলর ছিলেন কংগ্রেস আর তৃণমূলের, এখন যদি কারোর কাছে আমাদের কথা পৌঁছায়, জিজ্ঞেস করছি, বুকে হাত থেকে বলতে পারবেন 34 বছর আমরা সরকার চালিয়েছি, এত বছর বাঁকুড়া মিউনিসিপ্যালিটি চালিয়েছেন, কোনোদিন আপনাদের কাছে আমাদের পার্টির কোন নেতার কাছ থেকে, কখনো অমিয় পাত্র, কখনো পার্থ দে, কখনো দেবলীনা হেমব্রম, কখনো আমাদের কোন নেতার কাছ থেকে
আপনাদের কাছে একটা ফোন গেছিল যে দল বদল করে সিপিএম এ আসতে হবে, পাল্টি খেয়ে সিপিএম এ আসতে হবে। একটা পঞ্চায়েত, একটা গ্রাম পঞ্চায়েতের একটা আসনে কেউ জিতেছে অন্য দল থেকে, তার দল বদল করানো হয়েছে? কোনোদিন কেউ কল্পনা করতে পারতেন? কোনোদিন কেউ কল্পনা করতে পারতেন না। এই জিনিস পশ্চিমবাংলায় শুরু করেছেন মমতা ব্যানার্জি। এই জিনিসকে বাংলায় শেষ করব আমরা। যদি আপনারা বামপন্থীদেরকে বাংলায় আবার শক্তিশালী করেন, ফিরিয়ে আনেন, পশ্চিম বাংলায় দল বদল শেষ হবে। যে দল থেকে জিতবে, খালি অন্য দল থেকে কেউ তৃণমূলে যাবে না তাই নয়, আমাদের দলে কোনোদিন, আমরা যে কদিন সরকারে থেকেছি, যতদিন সরকারে থাকিনি, কোনোদিন অন্য দল থেকে যেটা একজন পঞ্চায়েত মেম্বারের দল বদল করায়নি। পশ্চিম বাংলায় দল বদলের রাজনীতি শেষ হবে। মানুষ যাকে ভোট দেবেন, যে চিহ্নে ভোট দেবেন, তিনি 5 বছর সেই চিহ্নের হয়ে কাজ করবেন। তিনি যদি মনে করেন তিনি দল পাল্টাবেন, আগে তাকে তার বিধায়ক পদ ছাড়তে হবে, আগে তাকে তার কাউন্সিলরের পদ ছাড়তে হবে, আগে তাকে তার পঞ্চায়েতের পদ ছাড়তে হবে। আগে পদ ছাড়বে, তারপর দল ছাড়বে। তুমি দল পাল্টাবে কিন্তু পদের লাভের গুড় চেটে খাবে, ওই জিনিস পশ্চিমবাংলায় চলতে পারবে না। ওই জিনিস আমরা বামপন্থীরা কোনোদিন চলতে দিইনি, ভবিষ্যতে চলতে দেবো না, যদি আপনারা আমাদেরকে সেই সুযোগ দেন। এবং শিক্ষার ক্ষেত্রে, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে নিয়ে বলা হতো শিক্ষায় নাকি সিপিএম গণতন্ত্র কায়েম করেছে। আমরা বলছি হ্যাঁ, আমরা শিক্ষায়, আমরা রাজনৈতিক হস্তক্ষেপে বিশ্বাস করি। রাজনৈতিক হস্তক্ষেপ শিক্ষা কে না করে? সবাই করে। যে যখন ক্ষমতায় থাকে সে তার মতো করে রাজনৈতিক হস্তক্ষেপ করে। যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, ওরা কি করে? সিলেবাস থেকে ডারউইনের তত্ত্ব পড়ানো বন্ধ করে, সিলেবাস থেকে আইনস্টাইন নিউটনের বিজ্ঞান পড়ানো বন্ধ করে, তার বদলে সিলেবাসে জ্যোতিষ চর্চা আর সিলেবাসে তন্ত্র সাধনা, এই সমস্ত বিজ্ঞানের নাম করে সিলেবাসে ঢোকায়। আর মমতা ব্যানার্জির কথা তো যত বলবো তত কম। পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলেন, বুঝলেন যে এবার আমায় সিলেবাসে হস্তক্ষেপ করতে হবে। কিরকম হস্তক্ষেপ? পশ্চিমবাংলার সিলেবাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়ানো হতো, স্কুলের সিলেবাসে সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ানো হতো। তো মমতা ব্যানার্জি বুঝলেন যে না, সুকান্ত ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা, ওর কবিতা পড়লে বাচ্চারা বিগড়ে যাবে, তাই সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ানো যাবে না, কার্ল মার্ক্সের জীবনী পড়ানো যাবে না। তো উনি সিলেবাস পাল্টালেন। পাল্টে কি করলেন? কার্ল মার্ক্সের জীবনী বাদ দিয়ে সিলেবাস থেকে বেচারাম মান্নার জীবনী ঢোকালেন সিলেবাসে, সিঙ্গুর আন্দোলনের নাম করে। বাচ্চাটা এখন মার্ক্সের জীবনী না পড়ে বেচারামের জীবনী পড়ে। আর সুকান্ত ভট্টাচার্যের কবিতা বাদ দিলেন। বাদ দিয়ে কি করলেন? নিজের লেখা 19টা বই পশ্চিমবাংলা স্কুলের লাইব্রেরিতে ঢোকালেন। এখন ঘরে ঘরে বাচ্চাগুলো স্কুলে গিয়ে, সরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে মমতা ব্যানার্জির কবিতা। মাটাকে হাম্বা, গরুটাকে বুম্বা, হরে কর গম্বা, ওই গরু কাকার কবিতা পড়ে এখন বাচ্চারা স্কুলে মানুষ হচ্ছে। আমরা বামপন্থীরা বলছি, আমরা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থায় সত্যিকারের বৈজ্ঞানিক প্রগতিশীল শিক্ষাকে আবার ফিরিয়ে আনতে চাই। আমরা চাই পশ্চিমবাংলার সিলেবাসকে এমন ভাবে ঢেলে সাজাতে, যাতে এই বাংলায় ছোট থেকে একটা বাচ্চা যখন বড় হবে, সে যেন বিজ্ঞান মনস্ক হয়ে মানুষ হয়, সে যেন কুসংস্কার মুক্ত হয়ে মানুষ হয়, সে যেন ধর্ম নিরপেক্ষ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হয়। এবং তার পাশাপাশি আমরা সিলেবাসে আর একটা পরিবর্তন আনতে চাই। আরজি করের আন্দোলন যখন